জয় হিন্দ। পার্ট 6-এ আমরা জানবো অ্যাঞ্জিওটেনসিন 2 এর অ্যাকশনের আরেক রকম মেকানিজম। তার আগে ছোট্ট করে দেখে নেই এই পর্যন্ত যা যা ঘটনা আমরা জেনেছি। পেশেন্টের ব্লাড ভলিউম ও ব্লাড ফ্লো কমে যাওয়ায় রিডিউসড রেনাল পারফিউশন ঘটছে। গ্লোমেরুলাসের কাছে অ্যাফারেন্ট আর্টারিওলে 3 ধরনের মেকানিজমের মাধ্যমে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস রেনিন সিক্রেশন করছে। এই রেনিন সার্কুলেটরি সিস্টেমে গিয়ে লিভারের হেপাটোসাইটস থেকে সিক্রেট হওয়া অ্যাঞ্জিওটেনসিনোজেনকে অ্যাঞ্জিওটেনসিন 1-এ কনভার্ট করছে। অ্যাঞ্জিওটেনসিন 1 লাংয়ের মধ্যে দিয়ে পাস হওয়ার সময় পালমোনারি ক্যাপিলারিজে থাকা অ্যাক্টো এনজাইম দ্যাট ইজ অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইমের দ্বারা অ্যাঞ্জিওটেনসিন 2-তে কনভার্ট হচ্ছে। এই অ্যাঞ্জিওটেনসিন 2 আর্টারিওলার ও ভেনুলার স্মুথ মাসেলসে থাকা অ্যাঞ্জিওটেনসিন 2 রিসেপ্টরসের সঙ্গে কাজ করে ভেন ও আর্টারিকে সংকুচিত করার ফলে সিস্টোলিক ও ডায়াস্টলিক প্রেশার বাড়িয়ে দেয়। এবারে শুরু করি আজকের টপিক। জোনা গ্লোমেরুলোসা মানে গ্লোমেরুলার জোন বোঝায়। জোনা অরিজিনেটস in Greek language and means from a zone, একটা জোনের একটা অংশ বোঝায়। The adrenal cortex is the outer region and also the largest part of an adrenal gland. It is divided into 3 separate zones. 3টে জোনে ভাগ করা আছে। Zona glomerulosa, zona fasciculata and zona reticularis. Each zone is responsible for producing specific hormones. It is also a secondary site of androgen synthesis. এখানে দেখো এটা হলো অ্যাড্রিনাল গ্ল্যান্ড। এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে আলাদা করে নিয়ে উপর দিক থেকে নিচের দিকে কাটলে ঠিক এইরকম দেখাবে, আর কর্টেক্স পার্টটাকে বড় করে দেখলে এইরকম বিভিন্ন জোন দেখা যাবে। প্রথম জোনটা হলো ক্যাপসুল, তার ঠিক পরের জোনটাই জোনা গ্লোমেরুলোসা। জোনা গ্লোমেরুলোসা সম্পর্কে আমরা এন্ডোক্রাইনোলজির ভিডিওতে আরও বিস্তারিত জানতে পারবো। এবারে এই জোনা গ্লোমেরুলাসার এখানেই অ্যাঞ্জিওটেনসিন 2 বাবুর কাজ শুরু হবে। অ্যাঞ্জিওটেনসিন 2 যেমন ক্যাপিলারির দিকে গিয়ে অ্যাঞ্জিওটেনসিন 2 রিসেপ্টরসকে অ্যাক্টিভেট করেছিল, ঠিক তেমনই একই সঙ্গে অ্যাঞ্জিওটেনসিন 2 এই জোনা গ্লোমেরুলাসাতেও আসবে। এই সেলসগুলোরও অ্যাঞ্জিওটেনসিন 2 রিসেপ্টরস থাকে। যখন অ্যাঞ্জিওটেনসিন 2 এখানে এসে কাজ করে তখন এই সেলগুলো অ্যালডোস্টেরন নামের একটা সাবস্টেন্স রিলিজ করতে শুরু করে। এই অ্যালডোস্টেরন এবারে কি কাজ করবে সেটা জানব। আমি এখানে ভায়োলেট বা বেগুনি রং দিয়ে বড় করে একটা সেল এঁকে নিয়েছি। এই সেলটার নাম প্রিন্সিপাল সেল। এই ধরনের সেলগুলো হলো পি সেলস অর প্রিন্সিপাল সেলস। They are present in the last part of distal convoluted tubule and in the collecting tubule. এটা মনে করো যে প্রিন্সিপাল সেলটার নিউক্লিয়াস, আর এইগুলো হলো তার মধ্যে থাকা জিনস। এবারে দেখো এই অ্যালডোস্টেরন যেটা জোনা গ্লোমেরুলোসা থেকে রিলিজ হচ্ছে সার্কুলেটরি সিস্টেমের মধ্যে দিয়ে এই সেলে এসে পৌঁছানোর পরে অ্যালডোস্টেরনের রিসেপ্টরকে খুঁজতে শুরু করবে। এখন মনে করো এটা হলো অ্যালডোস্টেরন রিসেপ্টরস।
এটা কিন্তু একটা ভেরি স্পেশাল টাইপ অফ প্রোটিন হুইচ অ্যাক্ট লাইক আ কি, মানে একটা চাবির মতো কাজ করে। এই চাবির অপারেটর কে? এই চাবির অপারেটর হলো অ্যালডোস্টেরন। এই চাবিটা হলো অ্যালডোস্টেরন অপারেটেড রিসেপ্টরস। যেই মুহূর্তে অ্যালডোস্টেরন এই চাবির সঙ্গে জুড়ে যাবে, ঠিক সেই মুহূর্তে এই প্রোটিন নিউক্লিয়াসের দিকে ছুটে চলে আসবে আর জিনসগুলোর তালা খুলে দেবে। এই জিন নাম্বার 1 এর তালা খুলে যাবে। জিন নাম্বার 1 একটা স্পেশাল টাইপ অফ প্রোটিন রিলিজ করবে, আর এই প্রোটিনসগুলো ব্যাসোল্যাটারাল মেমব্রেনে গিয়ে নিবদ্ধ হবে। These proteins will be planted on the basolateral membrane. এবারে ব্যাসোল্যাটারাল মেমব্রেন কি সেটা আমরা একটু জেনে নেই। হিস্টোলজি হলো স্টাডি অফ টিস্যু। কিছু সেল একসঙ্গে মিলে টিস্যু তৈরি করে। চারটি বেসিক টাইপ অফ টিস্যু হলো মাসলস টিস্যুস, নার্ভ টিস্যুস, এপিথেলিয়াল টিস্যুস আর কানেকটিভ টিস্যুস। এবারে খুব মন দিয়ে শোনো, প্রতিটি অর্গান ডিফারেন্ট টাইপের টিস্যু দিয়ে তৈরি। প্রতিটি ডিফারেন্ট টিস্যু আবার কিছু ডিফারেন্ট সেল দিয়ে তৈরি। এবারে এক রকমের অর্গানের টিস্যুগুলোর সেলের ভিতরে থাকা ফ্লুইড বা প্লাজমা যদি অন্য আরেকটা ডিফারেন্ট অর্গানের টিস্যুগুলোর সেলের ভিতরে থাকা প্লাজমা বা ফ্লুইডের সঙ্গে মিশে যায়, তাহলে কি কাণ্ড ঘটবে? একদম ঘেঁটে ঘ হয়ে যাবে। তাই এক ধরনের টিস্যুর সেলের প্লাজমা যাতে অন্য আরেক ধরনের টিস্যুর সেলের প্লাজমার সঙ্গে মিশে না যায়, সেই জন্য এই টিস্যু সিস্টেমগুলোর চারিদিকে একটা পর্দা বা মেমব্রেন দিয়ে ঘেরা থাকে। এই মেমব্রেনগুলোকে এপিথেলিয়াল মেমব্রেন বলা হয়। এই এপিথেলিয়াল মেমব্রেনগুলো প্রতিটি এপিথেলিয়াল সেলসকে আলাদা করে রাখে। এবারে দেখো, আমরা ম্যাপ সম্পর্কে পড়ার সময় ম্যাপের রাইট সাইডকে ইস্ট, লেফট সাইডকে ওয়েস্ট, টপটাকে নর্থ আর বেসটাকে সাউথ বলি। এতে আমাদের বুঝতে বা বোঝাতে সুবিধা হয়। এই এপিথেলিয়াল সেলসগুলো দুটো পার্টে থাকে, একটা লাইন সোজা আর একটা লাইন উল্টো। এবারে এর নর্থ, সাউথ, ইস্ট বা ওয়েস্ট বোঝাবে কি করে? সঠিকভাবে বোঝানো যাবে না। তাই সেলের ক্ষেত্রে আমরা অন্য টার্ম ইউজ করি। এই যে পার্ট দুটো দেখছো, এটা সেলগুলোর বেস, তাই এই সাইডকে বলা হয় ব্যাসাল সাইড। এই সাইড পার্টগুলোকে বলা হয় ল্যাটারাল সাইড। সাইডের পার্টগুলো সেইগুলো হচ্ছে ল্যাটারাল সাইড। আর এই মাথার দিকের সাইডগুলোকে বলা হয় এপিক্যাল সাইড। এপিক্যাল সাইড। তাহলে বেসোল্যাটারাল সাইড বলতে কি বুঝবো? বেসাল সাইড প্লাস ল্যাটারাল সাইড ইজ ইকুয়াল টু বেসোল্যাটারাল সাইড। দুটোকে একসঙ্গে বললে বেসোল্যাটারাল সাইড বোঝায়। আর এই বেসোল্যাটারাল সাইডে যে পর্দা বা মেমব্রেন ঘিরে থাকে সেটাকে বলা হয় বেসোল্যাটারাল মেমব্রেন। এটা কিন্তু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বললাম। অ্যাকচুয়ালি বেসোল্যাটারাল মেমব্রেন মেডিকেলি বুঝতে গেলে অন্য ভিডিওতে আরো ক্লিয়ার করে বা ডিটেলে এক্সপ্লেন করতে হবে। এই বেসোল্যাটারাল মেমব্রেনে জিন 1 থেকে বের হওয়া প্রোটিনস এসে প্ল্যান্টেড হবে। কি হচ্ছে? অ্যাড্রিনাল কর্টেক্সে থাকা অ্যাঞ্জিওটেনসিন 2 রিসেপ্টর অ্যাঞ্জিওটেনসিন 2 এর প্রেজেন্সে অ্যালডোস্টেরন সিক্রেট করছে। এই অ্যালডোস্টেরন সার্কুলেটরি সিস্টেমের মধ্যে দিয়ে ফ্লো হয়ে প্রিন্সিপাল সেলে এসে অ্যালডোস্টেরন রিসেপ্টরের সঙ্গে মিশে জিন 1 কে অ্যাক্টিভেট করছে। জিন 1 যে স্পেশাল টাইপ অফ প্রোটিন সিক্রেট করছে, দ্যাট ইজ প্ল্যান্টেড অন দ্য ব্যাসোল্যাটারাল মেমব্রেন। এবারে এই প্রোটিনগুলো কি করছে?
এই প্রোটিনস গুলো হলো সোডিয়াম পটাশিয়াম এটিপেজেস। এটিপেজ কি? এটিপেজেস আর a group of enzymes that catalyze the hydrolysis of a phosphate bond in adenosine triphosphate to form adenosine diphosphate, ATP to ADP, an enzyme that catalyzes the formation of ATP from ADP. ম্যাক্সিমাম এনজাইমের নামের পেছনে দেখবে একটা করে এস জোড়া থাকে, যেমন অ্যামাইলেজ, ল্যাকটেজ, সুক্রেজ এইসব। আর এটিপি হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে এটিপেজ ইজ ইকুয়াল টু এটিপি প্লাস এজ একটা এনজাইম। আর এই প্রোটিনসগুলো হলো sodium potassium ATPases. They are present in every cell. Kidney সেলের ক্ষেত্রে they are present in basolateral membrane. Luminal side এ কিন্তু এগুলো থাকে না। They are not present in the luminal side of the membrane. এই সোডিয়াম ATPases, সোডিয়াম পটাশিয়াম ATPases গুলো কি করে? এগুলো বেসিক্যালি পাম্প সোডিয়ামকে এক্সট্রা সেলুলার এনভায়রনমেন্টের দিকে বের করে দিচ্ছে। তাহলে সেলগুলো নিজেদের সাইটোপ্লাজমের থেকে ব্লাডের মধ্যে সোডিয়ামকে পাম্প করে দিচ্ছে, এবং ঠিক একই সঙ্গে এক্সট্রা সেলুলার এনভায়রনমেন্ট থেকে পটাশিয়ামকে নিজের দিকে বা নিজের সাইটোপ্লাজমে টেনে নিচ্ছে। সুতরাং অ্যালডোস্টেরনের এফেক্টে প্রিন্সিপাল সেলগুলোর মধ্যে সোডিয়ামের পরিমাণ খুব কমে যাবে আর পটাশিয়ামের পরিমাণ অনেক বেড়ে যাবে। এবারে জিন নাম্বার 2 ও এই অ্যালডোস্টেরন রিসেপ্টর সিস্টেমের চাবি দিয়ে অ্যাক্টিভেট হয়ে যাবে। যখন সেকেন্ড জিন স্টিমুলেট হবে, এটা যে প্রোডাক্ট প্রডিউস করবে সেটা কিন্তু basolateral membrane দিকে যাবে না। This product will be planted into the luminal membrane. The special protein যেটা সেকেন্ড জিনের প্রোডাক্ট সেটা luminal membrane গিয়ে প্ল্যান্ট হবে। এগুলো কি? এগুলো সোডিয়াম পাম্প নয়, এগুলো সোডিয়াম চ্যানেলস। এই টিউবুলের মধ্যে দিয়ে যেটুকু সোডিয়াম এখানে এসে পৌঁছাবে, অর্থাৎ গ্লোমেরুলাসের ওখান থেকে যখন প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল হয়ে লুপ অফ হেনলি হয়ে তারপরে ডিস্টাল কনভলিউটেড টিউবুলের মধ্যে দিয়ে এখানে যখন সোডিয়ামটা এসে পৌঁছাবে, যেহেতু এই প্রিন্সিপাল সেলস আর ভেরি পুয়ার ইন সোডিয়াম, এই টিউবুলের থেকে এই চ্যানেলের মধ্যে দিয়ে সোডিয়াম ঢুকতে শুরু করে দেবে। সোডিয়াম উইল মুভ টু লো কনসেন্ট্রেশন ফ্রম হায়ার কনসেন্ট্রেশন। যেই মুহূর্তে সোডিয়াম এই প্রিন্সিপাল সেলসের মধ্যে ঢুকতে শুরু করবে, সোডিয়াম পটাশিয়াম এটিপেজেস এর সাহায্যে সেটা আবার সার্কুলেটরি সিস্টেমে চলে যাবে। এভাবে অ্যালডোস্টেরনের সাহায্যে সোডিয়ামের রিঅ্যাবসর্পশন হয়। ইউরিনের সঙ্গে বেরিয়ে যাওয়ার আগেই রিঅ্যাবসর্ব হয়ে যাচ্ছে। আবার সোডিয়ামকে জল খুব ভালোবাসে, জল H2O, তাই ন্যাচারাল ওয়েতেই সোডিয়ামের সঙ্গে জলও রিঅ্যাবসর্ব হয়ে যাবে এবং সেটা কোথায় চলে যাবে? সার্কুলেটরি সিস্টেমে। এবারে এই থার্ড জিন যখন অ্যাক্টিভেট হয়ে যাবে, থার্ড জিন পটাশিয়াম চ্যানেল তৈরি করে নেবে। কোথায় তৈরি করে নেবে? এই লুমিনাল, এই যে জায়গাটা এইখানটায়, এই লুমিনাল সাইডে পটাশিয়াম চ্যানেল তৈরি করে নেবে। কিন্তু প্রিন্সিপাল সেলসের মধ্যে পটাশিয়ামের পরিমাণ বেশি আর টিউবুলের মধ্যে কম, তাই সেলে থাকা পটাশিয়াম
টিউবওয়েলের দিকে বেরোতে থাকবে। এখানেও হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে পটাশিয়াম ফ্লো হবে, আর এটাও অ্যালডোস্টেরনেরই এফেক্ট। ইউরিনে এক্সট্রা পটাশিয়াম বেরিয়ে যাবে। তাহলে সোজাসুজি বললে অ্যালডোস্টেরনের এফেক্টে সোডিয়াম আর জল রক্তে মিশে যাবে, তাতে ব্লাড ভলিউম ও ব্লাড প্রেশার দুটোই বেড়ে যাবে। ব্লাড ভলিউম বেড়ে গেলে ভেনাস রিটার্ন বেড়ে যাবে। ভেনাস রিটার্ন বেড়ে গেলে কার্ডিয়াক ভেন্ট্রিকুলার ফিলিং বেড়ে যাবে, ভেন্ট্রিকুলার কন্ট্রাক্টিলিটিও বাড়বে। তার কারণ হচ্ছে ফ্র্যাঙ্ক স্টার্লিং ল, এর আগের ভিডিওতেই বলেছি। এবং সিস্টোলিক প্রেশারও বেড়ে যাবে, which is the main target of renin-angiotensin-aldosterone system. এটাই অ্যালডোস্টেরনের ওয়ার্কিং মেকানিজম। বাট দ্য স্টোরি ইজ নট ওভার। পরের গল্পটা পরের ভিডিওতে আমরা শুনব। আশা করি এইটুকু পার্ট বুঝতে পেরেছি। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।